বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে সবাইকেও আমি ধন্যবাদ জানাই আমাকে স্বাগতম বলার জন্য খুলনাতে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে, এটা আমরা একাধিকবার বলেছি। নির্বাচনের তারিখ নিয়ে আপনার কাছে যা ইনফরমেশন, আপনাদের কাছে যা ইনফরমেশন, আমার কাছে এর থেকে বেশি কোনো ইনফরমেশন নাই। সুতরাং যেগুলো আপনারা পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, যে ধারণা আপনারা পাচ্ছেন, আমিও সে ধারণাই পাচ্ছি। যেদিন আমি সুস্পষ্টভাবে শিডিউল ঘোষণা করব, নির্বাচনের তারিখের অন্তত 2 মাস আগে আপনারা জানতে পারবেন যে নমিনেশন কবে সাবমিট করতে হবে, উইথড্রয়ালের ডেট কবে, আপিলের ডেট কবে, প্রতীক বরাদ্দের ডেট কবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু তখন জানতে পারবেন। এটা নির্বাচনের তারিখের ন্যূনতম 2 মাস আগে, হয়তো রাফলি 2 মাস আগে জানতে পারবেন। তারপরে আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা বলছিলেন। দেখুন, 5ই অগাস্টে আমরা যারা ঢাকায় ছিলাম এমন ভয় ভীতির মধ্যে ছিলাম, কারণ পুলিশ স্টেশন অপারেশনাল ছিল না, ল এনফোর্সমেন্ট বলতে কেউ নাই। তারপর তাড়াতাড়ি আর্মির কিছু ক্যাম্প ট্যাম্প সৃষ্টি করা হলো। চারিদিকে ডাকাতির খবর পাওয়া যাচ্ছিল। মোহাম্মদপুর, মিরপুর ইত্যাদি এলাকায় মানুষ সহযোগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। এখন কি আমরা সেই অবস্থা থেকে অনেক ভালো করে ফেলেছি না আমরা? এখন কি সেরকম লাগে? এখন তো অন্তত নিরাপদে ঘুমাতে পারছে না, এমন তো না। যে সমস্ত দেশে এই ধরনের অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, আপনি সুদানে যান, দেখেন যে মানুষ ঘুমাইতে পারে কিনা, কী ধরনের অবস্থা বিরাজ করছে। সেই দিক থেকে আমি বলবো যে আল্লাহর রহমতে বাংলাদেশ অনেক ভালো আছে। এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে একটা দেশে যেরকম হওয়ার কথা, আমরা কিন্তু সেরকম অবস্থার মুখোমুখি হই নাই। এটা আল্লাহর একটা বিশাল রহমত আমি বলবো। এবং জনগণের চেষ্টায় এটা অন্তত দিন দিন এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি মনে করি যে নির্বাচনের যে তারিখ আসতে আসতে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমি এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে মনে করছি। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি ইজ দেয়ার, আপনারা তো জানেন চ্যালেঞ্জ ইজ ডেফিনেটলি দেয়ার, বাট এটা উত্তরাতে পারবো বলে এই বিশ্বাস আমার আছে। এটা উত্তরাতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চ্যালেঞ্জটা রয়ে গেছে, বিশাল একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এই চ্যালেঞ্জটা আমরা সব আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে এই চ্যালেঞ্জটা আমরা উত্তরাতে পারবো বলে আমার বিশ্বাস। আপনি জানি দেখেন, আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করে দেওয়া। পলিটিশিয়ানরা ঠিক করেন কনস্টিটিউশন কী হবে, আইন কী হবে, তারা ঠিক করেন। এখন আলোচনা করে যদি এখন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকমের শুনতে পাচ্ছি। যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই। এটাই স্বাভাবিক, তাই না? এটাই প্রত্যাশিত। আরেকটা সম্পূরক প্রশ্ন, সেটা হলো আইন শৃঙ্খলার বিষয়। আপনি জানেন যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে একসময় চরমপন্থী আদর্শিত ছিল। সম্প্রতিকালে আমরা আবারও দেখছি এই নির্বাচন বা রাজনৈতিক এই অবস্থার প্রেক্ষিতে চরমপন্থীদের প্রকাশ্যে আগমন, হত্যাকাণ্ড। খুলনা শহরে প্রায় 27-28টা হত্যা হয়েছে গত কয়েক মাসের মধ্যে। এই জায়গাটার ক্ষেত্রে আপনি তো আজকে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বসবেন, এই জায়গাটার ক্ষেত্রে নির্বাচন কমিশন কি মনে করছে? কারণ এই চরমপন্থীরাই কিন্তু নির্বাচনের সময় সবচেয়ে বেশি প্রভাব ফেলে আমাদের এই দক্ষিণ অঞ্চলে। সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে এটা হালনাগাদ তালিকা যেমন সবচেয়ে বেশি প্রয়োজন, তেমনি হচ্ছে যে কথাটা বলছে আইন শৃঙ্খলা এবং অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার। আপনারা এইটা শুরু করেছেন কিনা? কারণ সংস্কারের ভিতরে এটা এসে গেছে আপনাদের নির্বাচন সংস্কার। আইন শৃঙ্খলার বিষয়টি, আইন শৃঙ্খলা এবং যে পূর্বের ইতিহাস আমরা দেখেছি যে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে আপনার সর্বপ্রথম হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ এবং হচ্ছে আইন শৃঙ্খলা, যে অবৈধ অস্ত্র এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার, এটা আপনারা কবে নাগাদ? এটা ওই শিডিউল ঘোষণার আগেই কর্মকাণ্ড শুরু। এখন তো মোটামুটি চলছে, তলে তলে চলছে, আপনারা হয়তো জানছেন না। এখন ডেফিনেটলি ইলেকশনের আগে এই ড্রাইভটা দেওয়া হবে
যে অবৈধ অস্ত্র যাদের কাছে আছে এটা উদ্ধারের একটা ড্রাইভ দেওয়া হবে। আর দেখেন, যখন এটা রেগুলার গভর্নমেন্ট ছিল আগে, অতীতে যেগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট, তখন তো আমরা কি এইদিকে বেল্টে, সুন্দরবন বেল্টে যে যারা চরমপন্থীদের প্রভাব প্রতিপত্তি আমরা দেখেছি অতীতে। তো এখন নির্বাচনকে কেন্দ্র, আজকে সকালবেলায় আমার অফিসারদের সাথে আমি আলাপ করতেছিলাম এই এক্স্যাক্টলি দিস ইস্যু যে তো এইটাই আলোচনা করতেছিলাম। তো এটা আমরা থ্রেট অ্যাসেসমেন্ট করবো, সারা দেশে তো একটা থ্রেট অ্যাসেসমেন্ট হবে, প্রিপুল থ্রেট অ্যাসেসমেন্ট। যদি আমরা দেখি যে সেরকম সম্ভাবনা থাকে, সেই প্রস্তুতি আমাদের থাকবে, সেই মোকাবেলার প্রস্তুতি আমাদের থাকবে ইনশাআল্লাহ। নির্বাচন যখন রোডম্যাপ ঘোষিত হবে তখন কি শৃঙ্খলা বাহিনী যারা থাকবে বিগত ইলেকশনগুলোতে আপনার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ছিল, এবারও তাই হতে যাচ্ছে নাকি পরিবর্তন? না, নির্বাচন কমিশনের অধীনেই তো চলে আসবে আলটিমেটলি। যখন শিডিউল ঘোষণা হবে তখন তো ডেফিনেটলি নির্বাচন কমিশন আদেশ নির্দেশ দেওয়ার ক্ষমতা পাবে এগুলো করার। তবে আমরা এখন থেকে কিন্তু সরকার কাজ শুরু করেছে, আপনারা দেখেছেন পত্র, আপনারাই তো রিপোর্ট করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা নির্বাচনে সম্পৃক্ত হবেন তাদেরকে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন। এটা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন ওয়েল হেড অফ টাইম, যে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সরকারি ডিপার্টমেন্টগুলোকে উনি এই নির্দেশনা দিয়েছেন। আমরা তো এগুলা অবজার্ভ করি, কোনো কী ধরনের সরকার কী ধরনের নির্দেশনা দিচ্ছেন এগুলো আমরা মাথায় নেই, আমরা এগুলো ধারণ করে আমাদের কর্মকাণ্ডকেও সাজাই সেভাবে। অন্য নির্বাচন কমিশন এবং আপনার কমিশনের মধ্যে পার্থক্য কি? কেন আপনি বলছেন বা মনে করছেন যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আপনি করতে পারবেন? কেন জনগণ আপনাকে বিশ্বাস করবে? পার্থক্যটা কোথায়? বেসিক ডিফারেন্স কোথায়? এই একটা সংস্কার হয়েছে সম্পর্ক, সেটা হচ্ছে অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা আপাতত আপনি দেখছেন চ্যালেঞ্জ আছে এই সময়ের মধ্যে? যে ডিসেম্বরের কথা বললেন বা রাজনৈতিক দলগুলোর যে দাবি যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার, এগুলো সম্ভব? দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা আমি বলি নাই। মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টকে নির্দেশনা দিয়েছেন যাবতীয় প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য, সেটাই বলছি। উনি সেটাই সম্প্রতি উনি নির্দেশনা দিয়েছেন। আমি ডিসেম্বরে নির্বাচনের কথা বলি নাই। ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা এই ধরনের একটা নির্দেশনা দিয়েছেন, ওনার ল এনফোর্সমেন্ট এজেন্সিকে বলেছেন যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকবেন সবাইকে নির্দেশ দিয়েছেন আপনারা প্রস্তুত থাকবে, ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করুন। এটা ওনার নির্দেশনা, ওনার অসম্ভব চাইলে অসম্ভব কিছু না, যদি আপনি চান এটা সম্ভব। আর এক্স্যাক্টলি চ্যালেঞ্জ যদি বলেন, কি প্রশ্ন করলেন যেন একজন বলে যে নির্বাচনের চ্যালেঞ্জ তো বহুবিধ চ্যালেঞ্জ আছে, এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে যেগুলো আগে এইভাবে ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। কিন্তু 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা। মানুষ তো আগে ধারণা করতো, আমরাই ধারণা করেছি, মানুষকে দোষ দিয়ে লাভ কি, যে আমি ধারণা করছি দূর দেয়া লাভ কি, আমার ছেলে তো ভোটার হয়ে ভোট না দিতে পারে, এখন আমেরিকা কানাডা চলে গেছে, বলে যে ভোটার হইলাম জীবনের প্রথম ভোটে দিতে পারলাম না, চলে গেছে। এখন মানুষ তো আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ জানে যে আমি গেলেও যাই হবে, না গেলেও তাই হবে। সুতরাং মানুষ তো আগ্রহ, এই যে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা ইলেকট্রাল সিস্টেমের প্রতি, আমাদের এই যে ভোট ব্যবস্থার প্রতি যে আগ্রহ ফিরিয়ে আনা, এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস। ও মানুষকে ভোটের কেন্দ্রে নিয়ে আসা, এটিও একটা ধরনের চ্যালেঞ্জ। এই যে বিশেষ করে মহিলাদের, গ্রামাঞ্চলে মহিলাদেরকে ভোটের কেন্দ্রে নিয়ে আসা। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান মেম্বাররা থাকে নিজেরা পয়সা টয়সা খরচ করে, বিভিন্ন চেষ্টা তদবির করে মোটামুটি একটা উপস্থিতি নিশ্চিত করে, কিন্তু ন্যাশনাল ইলেকশনে তো ওইভাবে ইফেক্টিভলি মোবিলাইজ করার লোক পাওয়া যায় না। এজন্য এই ভোটারকে কেন্দ্রে নিয়ে আসা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর সম্প্রতি একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে আমাদের। আপনারা যারা ফর্মাল নিউজ চ্যানেলস আছেন, টিভি চ্যানেলস আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, ওনারা একটা দায়িত্বশীলতার
মধ্যে থেকে কাজ করেন বলে আমি বিশ্বাস করি। আমি তো বাংলাদেশের তথ্য সচিব ছিলাম 20-21 বছর আগে, 2004 সালে আমি ইনফরমেশন সেক্রেটারি ছিলাম। তখনও তো দেখেছি মিডিয়ার সাথে মোটামুটিভাবে একটা নর্ম এথিক্স এটা ফলো করার চেষ্টা করে নিজেদের থেকে। কিন্তু সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইরে হয়েছে, এইটা তো মানে এটা ফ্রি স্টাইলে চলছে, এমনভাবে চলছে যে একজনে একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে। এটা আপনার আমার যে কোনো কারোর বিরুদ্ধে একটা এই ধরনের একটা দিয়ে দিল, ফেসবুকে দিয়ে দিল, এবং আরেকজনের যাচাই না করে এই তথ্যটা শেয়ার করে দিল, লক্ষ লক্ষ লোক জেনে গেল। এখন আপনি কি লক্ষ লক্ষ লোকের কাছে গিয়ে বুঝাবেন যে আমি আসলে এই দুষ্ট করি নাই, আসলে এটা ঘটনা ঠিক নাই, বুঝাবেন আপনি? বলেন না। না, এই একটা জিনিস আমাদেরকে খুব ভাবাচ্ছে, ভীষণভাবে ভাবাচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ার যে অপতথ্য এবং ভুল তথ্য যেটা, এটাকে মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন যদি ইংরেজিতে বললে যেটা বলা হয়, এটা একটা আমাদের জন্য বড় থ্রেট হিসাবে এসছে। আর এআই, অ্যাবিউজ অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন এক্স্যাক্টলি আমার ছবি, আমার কণ্ঠস্বর দিয়ে, আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব। আপনি ফেসবুকে দেখবেন, ওখানে দেখবেন যে 60% 70% কিন্তু অরিজিনাল যিনি যাকে দেখা যাচ্ছে ওনার নিজের না, এবং ওনার কণ্ঠস্বরও ওনার নিজের না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে, ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কীভাবে এটা অ্যাড্রেস করা যায়। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন উন্নত দেশেও এই ধরনের থ্রেট আছে, এবং আমি শুনেছি যে একটা ইউরোপের একটা দেশে ইলেকশন স্টপ করতে হয়েছে, এত মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এআই এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে যে তারা দে হ্যাড টু পোস্টপোন দি ইলেকশন। তো এরকম একটা ঘটনা ঘটেছে। তো এইটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। এটা এখানে কিন্তু ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে আপনাদের একটা বিশাল ভূমিকা আছে। আপনাদের একটা বিশেষ যারা ফর্মাল চ্যানেলস আছেন, টিভি চ্যানেলস আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, যারা ফর্মাল সাংবাদিকতা যাদের পেশা, যারা আপাদমস্তক সাংবাদিক, পেশাদার সাংবাদিক, আপনার ওই জায়গায় হেড টু টো সাংবাদিক, আপনাদের একটা দায়িত্ব আছে এই যে এখানে এই ব্যাপারে একটু প্রচারণা চালানো, মানে যে কোনো কিছু দেখলেই যে একটা বিশ্বাস করে শেয়ার করে দেওয়া, এটা যাতে না করে একটু যাচাই বাছাই করে ফ্যাক্টস চেক করে তারপরে যাতে মানুষ শেয়ার করে, এই বিষয়গুলো যাতে আপনারা একটু তুলে আনতে পারেন। যে মানে এই যে অপপ্রচার থেকে পুরা আমাদের ইলেকট্রাল প্রসেসটাকে যথাসম্ভব নিরাপদ রাখার জন্য আপনাদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই আবেদনটা আপনাদের কাছে রাখবো যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আপনাদের সহায়তা চাই। আপনাদের সহায়তা ছাড়া তো আমরা তো ফেয়ার ইলেকশন করতে পারবো না আসলে। এবং আমাদের চেষ্টা থাকবে টু মেক দ্য ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল, মানে যত স্বচ্ছতার সাথে। আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এইটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে, এবং আপনাদের আমি সহযোগিতা চাই। যদি আমি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে তো হবেই ইনশাল্লাহ। আমি এটা ওয়াদাবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদা দিয়েছি, গভর্নমেন্টও ওয়াদা দিয়েছে, করতেই হবে। সুতরাং ইউ আর অলসো ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার, আমি বলবো মেজর স্টেক হোল্ডার, লাইক দি পলিটিক্যাল পার্টিস, the voters and media, একটা মেজর স্টেক হোল্ডার। আপনারা মানুষের যে ওপিনিয়ন মোবিলাইজ করে, মানুষকে ভোট কেন্দ্রের দিকে নিয়ে আসাই আপনাদের ভূমিকা দরকার। মানুষের যে একটা ট্রাস্ট বিল্ডিং, কনফিডেন্স বিল্ডিং, দ্যাট আগের সিস্টেম ওয়ার্ক করবে না,
এখন একটা মোটামুটি আস্থার জায়গা সৃষ্টি হয়েছে, কারণ আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, আমরা একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব, কারণ আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নাই। আমরা সুতরাং আমরা একদম ফেয়ারলি এটা করব। আর আমার চাওয়া পাওয়ার আছেটা কি ভাই, আমি কালকেও যশোর এই কথাটা বলেছি মসজিদে দাঁড়িয়ে, এই বয়সে 73+ বয়স, যদি জীবনটাকে যদি আপনি ফজর থেকে মাগরিব ধরেন, আমি আসরের পর হয়ে গেছে, আমার নর্মাল আসরের পর হয়ে গেছে। সুতরাং আমি আর অন্য কিছুতে আমি হাত জড়াইতে চাই না, অন্য কোনো কালিমা আমি লেপন করতে চাই না। সুতরাং আমার নিয়ত হচ্ছে যেটা ওয়াদা করেছি সেই চেষ্টাই আমি করে যাব, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাব। যদি এখন বাকি আল্লাহ তাআলা সাহায্য করবেন, ডেফিনেটলি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি, আশা করি সবাই মিলে ইনশাল্লাহ, আমার একার পক্ষে তো সম্ভব হয় না, আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্যই এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তো সমস্যা, দেশের সমস্যা। সুতরাং যারা দেশকে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসেন, আপনারা ভালোবাসেন, রাজনীতিবিদরা ভালোবাসে, আমরা সবাই দেশের মঙ্গল চাই। সুতরাং দেশের যেহেতু মঙ্গল চাই, দেশের জন্যই, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের সবাইকে মিলেই একটা অর্গানাইজ করতে হবে। আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আপনি একটা কথা বলেছিলেন যে রাতের আধারে আমরা কোনো কাজ করতে চাই না, তো আমরা এর আগে দেখেছি রাতের আধারে নির্বাচন হয়েছে, জনগণ তার ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যেটা আপনি বারবার বললেন। তো এখানে একটা বড় বিষয় হচ্ছে যে যদি ডিসেম্বরের মধ্যে সংস্কার আপনাদের সম্পন্ন করতে হয় বা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে যে কাজের দৃশ্যমান, সংস্কারের যে দৃশ্যমান যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সামনে খুব আমাদের সামনে আসতেছে না, আমার কাছে মনে হচ্ছে জাতির সামনে সেটা আসতেছে না। দ্বিতীয়ত হচ্ছে যারা রাতের অন্ধকারে দায়িত্ব পালন করেছিল তাদেরকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা, এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, সেখানে নতুন পদায়ন হয়েছে কিনা, নাহলে তো নির্বাচন সে রাতের আধারের মতো হওয়ার সম্ভাবনা আছে। না, রাতের আন্ধারে আর সম্ভাবনা নাই, এটা আপনাকে আই ক্যান অ্যাসিওর ইউ, অ্যাজ লং অ্যাজ আই এম ইন দ্যাট চেয়ার। এটা ইনশাল্লাহ আমি এই ওয়াদা আপনার কাছে আবার করে গেলাম যে ইনশাল্লাহ ওই রাতের আন্ধার আর হবে না। আর সব সংস্কারের ব্যাপারে তো আর আমি বক্তব্য রাখতে পারবো না, এখন তো জুলাই সনদের জন্য একটা বিভিন্ন পার্টির সাথে আলোচনা চলছে, অনেকগুলো সংস্কার হয়তো পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে ছেড়ে দিবে, এরা একটা এগ্রিমেন্টে এসে এরকমই মিডিয়াতে দেখছি কনসেনসাস কমিশন হয়েছে। তো সব সংস্কার করে অনেকে দাবি করছেন যে সব সংস্কার করে তারপরে নির্বাচন দেন, এরকম অনেক দল দাবি করছেন। সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমরা আমাদের এখানে যতটুকু সম্ভব এই সময়ের মধ্যে, এবং যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে সুপারিশ, আমরা সেগুলো মোটামুটি বাস্তবায়ন করার চেষ্টা করছি। এর মধ্যেই যেগুলো হয়তো লং টাইম লাগবে, এগুলো হয়তো পরে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবে আর কি। সেইভাবে যে কোশ্চেনটা বলেছিলাম ওই কোশ্চেনটাই আবার রিপিট করি যে আপনার সদিচ্ছা আছে, একক ব্যক্তির উপরে তো নির্বাচন নির্ভর করে না। কি এমন চেঞ্জ হয়েছে যে আগের নির্বাচন কমিশন আর এখন নির্বাচন কমিশনের পার্থক্য কি? জাতি কেন বিশ্বাস করবে আপনাদের যে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হবে? অর্গানগুলোকে কি এমন পরিবর্তন করেছেন, কি এমন সংস্কার করেছেন, কি এমন করেছেন যে দৃশ্যমান কি আছে, জাতি কেন এটা বিশ্বাস করবে? জাতির উদ্দেশ্যে যদি এটা ওই যে একটা কথা বলছিলেন যে আগের যে যারা করেছে তাদের নিয়ে কি অ্যাকশন নিয়েছে, এটা আমি একটা এসিউরেন্স আপনাদেরকে দিতে পারি। আমরা যারা কমিশন বলতে আমরা কমিশনার 4 জন আর আমি, কমিশন বলতে আসলে কিন্তু 5 জনই, আমাদের সবাই নিয়ত এক। আমি সবাই যদি কোনো দ্বিমত থাকতো যে তাদের মধ্যে কোনো গলত দেখতাম, তাহলে আমি হয়তো বলতে পারতে পারতাম জাতিকে আমাদের মধ্যে নিয়তের মধ্যে কোনো রকমের কোনো হেরফের নাই। আমরা সবাই কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। এবং আমরা আমাদের অফিসে যারা কাজ করেন, যারা অফিসাররা আছেন, আপনি ইউ আস্ক এনি অফিসার, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমাদের 5700 লোক আছে ফিল্ডে কাজ করে, ওনাদের কাছে শুনে দেখেন যে আমরা কোনো রকমের কোনো পার্টিসান নির্দেশনা তাদেরকে দিচ্ছি কিনা, কোনো রকমের কোনো, একদম পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আপনারা নিউট্রালি এবং প্রফেশনালি কাজ করবেন। এবং আই এম ট্রাইং টু টেক দেম অন বোর্ড। আপনি তো ইউ ক্যানট থ্রু অ্যাওয়ে 5700 পিপল and replace them.
এটা তো সম্ভব না, এদেরকে নিয়ে আমাকে কাজ করতে হবে। সুতরাং যতটুকু যথাসম্ভব তাদেরকে আমি অনবোর্ড রেখে কাজ করার চেষ্টা করছি এবং তারা যথেষ্ট সহযোগিতা পাচ্ছে। এই যে একটা মেজর রিকোয়ারমেন্ট যে ভোটার লিস্ট আপডেটিং, আমাদের অফিসাররা রাত দিন খেটে রাতের 12টা 1টা দুপুরে খাইতে যেতে পারে নাই, কারণ খাইতে গেলে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে ভোটার রেজিস্ট্রেশনের জন্য, বলে যে আমরা দাঁড়িয়ে আছি লাইনের রোদের মধ্যে আর আপনারা খেতে যাবেন, খাওয়ার নাম করে 1 ঘন্টা ওইদিকে চলে যাবেন, এটা হবে না। এরকম না খেয়ে রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত কাজ করে, ওভারনাইট কাজ করে টাইম লাইনের মধ্যে কিন্তু ওই যে আমাদের যে বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার আপডেটিং করা এই কাজটা কিন্তু শেষ করেছে। আমরা চাইলে পারি, আমরা তো আমাদের অফিসাররা তো 91তে করেছে তো হেয়ার ইলেকশন, 96তে করেছে না, 2001-ও তো করেছে, চাইলে পারে। এখন আগে ওইভাবে হয়তো লাস্ট 3টে ইলেকশন ওইভাবে চাওয়া হয় নাই বলে হয় নাই, কিন্তু সবাই মিলে যদি চাই ইনশাল্লাহ আমরা পারবো। কিন্তু আপনার এখানে আপনাদের রোল ইজ ভেরি ক্রিটিক্যাল, বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়ার জমানায় এইটাকে কিছুটা কাউন্টার করার জন্য আপনারাই পারবেন। আসলে এই যে আপনারাই পারবেন, আপনারাও একটু মোবিলাইজ করেন, মানুষকে একটু উদ্বুদ্ধ করেন, মানুষকে একটু কেন্দ্রমুখী করার জন্য বলেন। আপনারা দেখি না, সবাই মিলে একটু চেষ্টা করে দেখি না, সবাই মিলে একটু চেষ্টা করে দেখি, এবং ইনশাল্লাহ আমি নিশ্চিত যে জাতি স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা আনতে পেরেছে এবং এইরকম একটা সফল অভ্যুত্থান করতে পেরেছে, সুতরাং আমার মনে হয় না যে এটা সবাই মিলে চেষ্টা করলে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতে পারবো না। এটা কিন্তু সাংবাদিক এবং পরিবেশকদের জন্য যে আচরণ বিধি, সেই বিধি তো পূর্বেরটাই বহাল রেখেছে, তাহলে পরিবর্তন আসলো। যেমন ভোট পক্ষে ভিডিও করা যাবে না, ভিডিও যাবে, ভোট পক্ষেই তো হালাল ভোট দেওয়া লাইভ করা লাইভ টেলিকাস্ট না সেদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু ওই যে আমরা এখন এক্সপার্টদেরকে লাগাইছি, দেশি বিদেশি, এবার আমাদের বুয়েট থেকে আরম্ভ করে MIST সবাইকে নিয়ে আলোচনা করছি যে কীভাবে এটাকে আমরা উতরাইতে পারি, অন্তত কমাইতে পারি, এটা চেষ্টা করতেছি। তো ইন্টারনেট ছবি এবং বাইট নকল করে 1,32 কোটি টাকা মানে আয় করছে AI দিয়ে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দেখেন, এটা তো সময় আসলে দেখতে পাবেন, শাপলা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, আর এনসিপি তো প্রতীক আমরা দেই একটা দল রেজিস্টার্ড হলে। ওনারা আবেদন করেছেন, পরীক্ষা দিন আছে, যখন হবে তখন তো দেখবেন, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।